সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি শুরু করতে যাচ্ছিলাম অনলাইন ক্লাস। প্রথমে আমরা পদার্থবিজ্ঞান করবো। সপ্তম অধ্যায় আমরা পড়তেছিলাম, গতদিন সপ্তম অধ্যায়ের কিছু অংশ পড়েছি। আজকে আমরা সপ্তম অধ্যায়ের দ্বিতীয় অংশ পড়বো। তোমরা সবাই প্রস্তুত থাকবে। আজকে আমরা যেটা পড়বো, যে তরঙ্গ সংশ্লিষ্ট কিছু রাশি আছে যেটা জানা গুরুত্বপূর্ণ, সেই অংশটা আজকে আমরা পড়বো। তরঙ্গের মধ্যে সংশ্লিষ্ট কি কি বিষয় আছে সেটা আমরা একটু পড়ি। তরঙ্গের মধ্যে বিস্তার রয়েছে, তরঙ্গ বেগ রয়েছে, কম্পাঙ্ক রয়েছে, তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে, পূর্ণ স্পন্দন আছে, পর্যায়কাল আছে, দশা রয়েছে। এই এই রাশিগুলো আমাদের ভালোভাবে আইডিয়া থাকার লাগবে। এগুলোর উপরে পড়াশোনা হবে, এগুলোর উপরে গাণিতিক সমস্যার সমাধান হবে, এগুলোর উপর ব্যাখ্যা চাওয়া হবে। এই বিষয়গুলো ভালোভাবে আইডিয়া রাখতে লাগবে। আমরা পর্যায়ক্রমে এগুলো প্রতিদিন পড়ব। প্রথমে আসি, পূর্ণ স্পন্দন কি? পূর্ণ স্পন্দন আমরা কাকে বলতেছি? যে তরঙ্গে উপরস্থ কোনো কোণা একটি নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার সে একই বিন্দু দিক থেকে সেই বিন্দুতে ফিরে এলে তাকে একটি পূর্ণ স্পন্দন বলা হয়। আমাদের দুটোর সুবিধার্থে আমি একটা চিত্র দিয়েছি। এ থেকে তরঙ্গ, মনে করো এ থেকে শুরু হয়ে বিতে আসলো, বি থেকে শুরু আবার এতে আসলো, এতে শুরু আবার বিতে আসলো, এভাবে চলতেই আছে। হ্যাঁ, যেটা অ্যানিমেশনটা দেখাচ্ছি, যে মনে হচ্ছে পানিটা বা পানির ঢেউটা এই প্রান্ত থেকে ওই প্রান্তে চলে গেলেও পানির কোণাটা মনে হয় যাচ্ছে, আসলে তা না। পানির কোণাটা এই বরাবরই অবস্থান করতেছে, শুধু তরঙ্গটা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছে। তার পূর্ণ স্পন্দন কাকে বলবো? পূর্ণ স্পন্দন আমরা বলবো এ বি এ, অর্থাৎ এ থেকে যাত্রা শুরু করে বিতে আসলো, বিতে শুরু করে আবার এতে আসলো, এটাই হবে একটা পূর্ণ স্পন্দন। তরঙ্গটা এ থেকে বি, বি থেকে আবার এতে আসলো, পূর্ণ স্পন্দন। অথবা এই বি থেকে শুরু করি, তাহলে বি এ বি, এটা একটা পূর্ণ স্পন্দন। অথবা যদি এইখান থেকে শুরু করি, এই যে রেখাটা দেওয়া হয়েছে, এটা একটা সাম্যাবস্থা। এই সাম্যাবস্থা পানি তরঙ্গ ঢেউটা যতটুকু উপরে উঠতেছে নিচেও ততটুকু নামতেছে, উপরে যতটুকু উঠতেছে নিচে ততটুকু নামতেছে। যদি আমরা এখান থেকে শুরু করি, তাহলে এই জায়গা থেকে এই পর্যন্ত পূর্ণ যে অবস্থায় ফিরে আসতেছে, সেটাকে আমরা বলতেছি পূর্ণ স্পন্দন। আশা করি তোমরা পূর্ণ স্পন্দনটা বুঝতে পারতেছি। যে জায়গা থেকে শুরু করবো ঠিক সেই জায়গায় আসতে হবে। অথবা যেমন বি থেকে শুরু করলে আবার বিতে আসতে হবে, অথবা এতে শুরু করলে আবার এতে আসতে হবে। এটাকে বলা হচ্ছে পূর্ণ স্পন্দন। তরঙ্গে, একটা তরঙ্গ বা ঢেউ বা ওয়েভ উপস্থিত কোনো কোণা, যে কোনো কোণা, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, একটা কোণা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার একই পথে সেদিকে ফিরে সেই বিন্দুতে আসতেছে। হ্যাঁ, মনে করে এখানে যাত্রা শুরু করলো, নিচে আসলো, আবার ওখানে ফিরে আসলো। অথবা মিডলে যে শুরু করি, উপরে গেল, আবার নিচে নামলো, আবার ওখানে ফিরে আসলো। এটাকে বলা হচ্ছে পূর্ণ স্পন্দন। পর্যায়কাল কি? কি বলা হয়েছে? যে সময় তরঙ্গের উপরস্থ কোন কোণার একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ হয়। যে সময় পূর্ণ স্পন্দন আমরা বললাম, এর থেকে বি থেকে আবার এতে আসলো, এটা একটা পূর্ণ স্পন্দন। এই পূর্ণ স্পন্দনটা হতে যে সময় লাগে, সেই সময়টাকে বলা হচ্ছে পর্যায়কাল। পর্যায়কালকে বড় হাতের টি দ্বারা প্রকাশ করা হয়। সময়কে বা টাইমকে ছোট হাতের টি দ্বারা প্রকাশ করা হয়, বা পর্যায়কালকে বড় হাতের টি দ্বারা প্রকাশ করা হয়। এবং এর একক সেকেন্ড, সময়ের একক সেকেন্ড, পর্যায়কালের একক সেকেন্ড। তাহলে এখানে কি হবে, চিত্রে যদি আমরা ব্যাখ্যা করি, এ বি এ একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে যে সময়টা লাগবে, পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে, তাকেই বলা হচ্ছে পর্যায়কাল। অর্থাৎ এ থেকে যাত্রা শুরু করে বিতে আসলে, বি থেকে শুরু করে আবার এতে ফিরে আসলে, এই সময় যে সময়টা লাগতেছে সেটা পর্যায়কাল। অথবা যে বি থেকে বলো, বি থেকে এ থেকে আবার বিতে ফিরে আসলে এই সময় যে সময়টা লাগে সেটা হলো পর্যায়কাল। কম্পাঙ্ক কি?
স্পন্দনশীল বস্তু কোনো 1 সেকেন্ডে যতটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করে তাকে কম্পাঙ্ক বলে। 1 সেকেন্ডে যতটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করে তাকে কম্পাঙ্ক বলে। আমরা যদি আগেরটা ফিরে আসি, এই যে স্পন্দনশীল কণাটা উপরে নামতেছে উঠতেছে, নামতেছে উঠতেছে, নামতেছে উঠতেছে, 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করবে সেটাকে বলা হচ্ছে কম্পাঙ্ক। এই কথাটা এখানে বলা হয়েছে। 1 সেকেন্ডে যতটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করে তাকে বলা হচ্ছে পর্যায়কাল, কম্পাঙ্ক। এবং কম্পাঙ্ককে ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করা হয়। কম্পাঙ্ককে ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করা হয় এবং এর হলো হার্স, এই জেড হার্স। হার্স দেখো ছোট হাতের জেড, কিন্তু এইচটা বড় হাতের হবে। কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যে সম্পর্ক হলো এফ সমান 1/t। টিটা হচ্ছে পর্যায়কাল, এফটা হচ্ছে কম্পাঙ্ক। এর মধ্যে সম্পর্ক এফ সমান 1/t অথবা টি সমান 1/f। এটা এর গাণিতিক সমস্যা এই সূত্রের মাধ্যমে বের করতে হবে, সমাধান করতে হবে, এমসিকিউ গুলো এর মাধ্যমে করতে হবে। এর মধ্যে সম্পর্ক দিয়ে দেওয়া হলো। এখন হার্সের একক হার্স বা 1 হার্স কাকে বলে তার সঙ্গে দেওয়া হয়েছে। স্পন্দনশীল কোনো বস্তু কোনো 1 সেকেন্ডে একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করলে তার কম্পাঙ্ককে 1 হার্স বলে। 1 সেকেন্ডে যদি একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়, কম্পাঙ্ক হচ্ছে 1 সেকেন্ডে যতটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করবে। আর 1 হার্স হচ্ছে 1 সেকেন্ডে যদি একটি কম্পন সম্পন্ন হয়। 1 সেকেন্ডে যদি একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হয় তাহলে কম্পাঙ্ক, সেই কম্পাঙ্কটাকে 1 হার্স বলে। এগুলো মনের মধ্যে গেঁথে নিতে হবে, কারণ এত সংখ্যা তো মুখস্থ রাখা যাবে না। কি ঘটনাটা ঘটতেছে, কোন বিষয়টা, এটা মনে রাখলেই সংখ্যাটা সহজে আয়ত্ত করা সম্ভব। এবার আসি বিস্তার কি। সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে তরঙ্গায়িত কোনো সর্বাধিক সরণকে বিস্তার বলে। যেমন এখানে এই রেখাটা দ্বারা, মাঝে রেখাটা দ্বারা সাম্যাবস্থা বোঝানো হয়েছে। সাম্যাবস্থা থেকে তরঙ্গস্থির কণাটা উপর দিকে উঠতেছে, আবার সমান পরিমাণ নিচে নামতেছে, উপর দিকে উঠতেছে, আবার সমান পরিমাণ নিচে নামতেছে, আবার সমান পরিমাণ উঠতেছে, আবার সমান পরিমাণ নিচে নামতেছে। তো বলা হচ্ছে সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ উপরের দিকে অথবা সাম্যাবস্থার সর্বনিচের দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় বিস্তার। তার মানে এই সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ বিন্দু দূরত্বটা হচ্ছে বিস্তার। সাম্যাবস্থান থেকে সর্বনিম্ন বিন্দু দূরত্ব বিস্তার। সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ বিন্দু দূরত্ব বিস্তার। বিস্তারের একক মিটার, যেহেতু বিস্তার এক প্রকার দৈর্ঘ্য। এবার দশা কি, আমরা কিন্তু দশা আমি সাধারণভাবে বলে থাকি যে তোর দশা খারাপ আছে, দশা মানে এটা অবস্থা বোঝাচ্ছে। এখানেও সেই একই টাইপের। কি বলতেছি, কোন একটি তরঙ্গায়িত কণার যে কোনো মুহূর্তের গতির সামগ্রিক অবস্থা প্রকাশক রাশিকে তার দশা বলে। অর্থাৎ রাশিটা কি অবস্থায় আছে, একটা কণা কি অবস্থায় আছে, কোন জায়গায় আছে, উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে, তার বেগ কত, সবগুলো মিলে যে অবস্থা বোঝাচ্ছে সেটাকে বলা হচ্ছে দশা। গতির সামগ্রিক অবস্থা বলতে বোঝাচ্ছে কণার গতির দিক, কোন দিকে গতিটা, সরণ কি কতটুকু হলো, বেগ কি পরিমাণ আছে, ত্বরণ কি পরিমাণ আছে, ইত্যাদি যে কোনো একটাকেই তার দশা বোঝাবার, সবগুলো অবস্থা সবগুলোকে একসাথে দশা বলি। এখানে চিত্রে খেয়াল করো, এই তরঙ্গ পড়ে আছে, তরঙ্গ পাত এখানে দাঁড়িয়ে সমবস্থায় যাচ্ছে, তরঙ্গ পাতটা নিচে হবে, বিয়ের জায়গায় হবে, তরঙ্গ পাতটা নিচে বিয়ের জায়গায় হবে, এখানে লিখতে ভুল হয়েছে। তো অনুপ্রস্থ তরঙ্গের ঊর্ধ্ব চূড়া সমূহ বা নিম্ন চূড়া সমূহ, উপরের দিকে যেটা আছে সে ঊর্ধ্ব চূড়া বলা হয়, নিচের দিকে যেটা নিম্ন চূড়া বলা হয়, একই দশায় থাকে। চিত্রে এ এবং এ ড্যাশ, এই যে এ এবং এ ড্যাশ অথবা বি এবং বি ড্যাশ অবস্থানের কণাগুলো একই দশায় আছে। এ এবং এ ড্যাশের কোণা, এতে কোণাটার যে অবস্থা, এ ড্যাশের কোণাটার একই অবস্থা, বিতে যে অবস্থা, বি ড্যাশের কোণাটার একই অবস্থা। এটা দেখার টানা হয় নাই। তো এটা অবস্থাটাকে বলা হচ্ছে দশা। পরীক্ষিত দশা খুব বেশি আছে, হ্যাঁ ছোট সংখ্যা কিন্তু পরীক্ষায় আছে। স্যার এর আগের স্লাইডটাতে একটু ব্যাক করেন তো স্যার। কি নাম বলো? স্যার ওই কম্পাঙ্ক আর বিস্তারের। আচ্ছা ফাইন। এটাতে স্যার বিস্তারটা ওই পার্টটা। আচ্ছা বুঝতে ফাইন। হ্যাঁ বলো কি সমস্যা এখানে? না স্যার সমস্যা নেই, এটা একটু স্ক্রিনশট নিয়ে এলাম, এটা নেওয়া ছিল না তো। আচ্ছা ফাইন ফাইন, বুঝছি। বিষয়টা বোঝা গেছে তো? জি সাম্যাবস্থান স্যার থেকে বুঝছি। সর্বোচ্চ দূরত্ব উপরে হতে পারে, নিচে হতে পারে। হুম।
10টা আমরা পড়লাম। এবার তরঙ্গ দৈর্ঘ্যে আসি। তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে তরঙ্গ কাকে বলতেছি, যে পূর্ণস্পন্দন কাকে বলতেছি, একটা যে জায়গা থেকে যাওয়া শুরু করতেছে আবার ওখানে ফিরে আসতেছে, সেটাকে পূর্ণস্পন্দন বলতেছে। একটা পূর্ণস্পন্দন মোট যে দূরত্ব অতিক্রম করতেছে, যে আমরা শীর্ষবিন্দু ধরি, এই বিন্দু থেকে এই বিন্দু মোট যে দূরত্ব সেটাকে বলা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়, ল্যামডাটা গ্রিক চিহ্ন এবং তরঙ্গ দৈর্ঘ্য একক মিটার। আবার যদি নিচের দিকে আসি, এই সাম্যাবস্থান থেকে এই সাম্যাবস্থানের দূরত্ব হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আবার যদি নিম্নচূড়া পাদে আসি, এই বিন্দু থেকে একইভাবে এখানকার যে বিন্দুটা আসবে তার যে দূরত্ব সেটা হবে তরঙ্গ দৈর্ঘ্য। অথবা এইখান থেকে এই বিন্দু থেকে এই বিন্দুতে আসতে যে দূরত্বটা হবে সেটা হবে তরঙ্গ দৈর্ঘ্য। এখানেও দেখানো হয়েছে যে সংকোচন হচ্ছে, স্প্রিং সংকোচন হচ্ছে এবং প্রসারণ হচ্ছে। তো এই সংকোচন টু এই সংকোচনের যে দূরত্বটা, এই সংকোচন টু এই সংকোচনের যে দূরত্বটা সেটা হবে তরঙ্গ দৈর্ঘ্য। একইভাবে এই সম্প্রসারণ টু এই সম্প্রসারণের যে দূরত্ব সেটা হবে তরঙ্গ দৈর্ঘ্য। আশা করি তরঙ্গ দৈর্ঘ্য তোমরা বুঝতে পেরেছ। তরঙ্গ দৈর্ঘ্যটা বোঝার জন্য আমি আরেকটা তোমার ছোট্ট একটা ভিডিও দেখাচ্ছি। অর্থাৎ এই শীর্ষ বিন্দু দূরত্বটা হচ্ছে ল্যামডা, অথবা এই অবস্থা থেকে এই অবস্থা দূরত্বটা ল্যামডা, অথবা এই অবস্থা থেকে এই অবস্থার দূরত্বটা হচ্ছে ল্যামডা। এভাবে আমরা ল্যামডাটা আয়ত্ত করতে পারি বা তরঙ্গ দৈর্ঘ্যটা আয়ত্ত করতে পারি। স্যার, হ্যাঁ বলো। স্যার আপনি কি কোনো ভিডিও দেখাইছেন স্যার? কোনটা? কোনো ভিডিও দেখাইলেন এখন স্যার? হ্যাঁ হ্যাঁ, আমি তো দেখতে পাইলাম না, মানে চুলটা এখানে অন হচ্ছিল না ভিডিওটা। স্যার আমরাও দেখতে পেয়েছি। আচ্ছা দেখতে পাওনি, তাহলে এটা যেই ফরম্যাটে ভিডিওটা রেকর্ড করা হয়েছে ওই ফরম্যাটটা তোমাদের ডিভাইসে নাই, সেই কারণে এটা দেখা যাচ্ছে না। এখানে যে ফরম্যাটে WMV ফরম্যাটে ভিডিওটা রেকর্ড করা আছে, ওই ফরম্যাটটা হয়তো তোমাদের ডিভাইসে নেই, সেই কারণে দেখা যাচ্ছে না। এটা মূলত তরঙ্গ দৈর্ঘ্যটা বোঝানোর জন্য একটা ক্লাসে দেখানো হলো ছোটখাটো। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য তো তোমাদের আগে আমি যেটা বলছি যে এই যে বিন্দু থেকে যাত্রা শুরু করবে আবার ওই বিন্দুতে ফিরে আসতে যে দূরত্বটা অতিক্রম করতেছে সেটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। এটাই ওখানে একটা ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছিল। যাই হোক, বুঝতে সমস্যা হবে না আশা করি। এবার বেগ বা তরঙ্গ বেগ। বেগ আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়েছি, এখানে আমরা তরঙ্গ বেগ নিয়ে মূলত আলোচনা করব। বেগ আমরা পড়েছি যে একক সময় যে দূরত্ব অতিক্রম করে, নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে। আর এখানে তরঙ্গ বেগ মানে তরঙ্গটা 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে। শুধু বেগ মানে বস্তু, মানুষ, গাড়ি যে কোনো হতে পারে। আর তরঙ্গ বেগ মানে তরঙ্গটা 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ বলে। একে ভি দ্বারা প্রকাশ, ওখানেও বেগ ভি দ্বারা প্রকাশ করা, এখানেও বেগ ভি দ্বারা প্রকাশ করা হয়। তরঙ্গ বেগের একক মিটার পার সেকেন্ড, তরঙ্গ বেগের এককও মিটার পার সেকেন্ড। এখন তরঙ্গ সাংখ্যিক কয়েকটি সম্পর্ক, আমরা যে 7টা রাশি বললাম তাদের মধ্যে কিছু সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটা আমরা করব। কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক স্থাপন করব। কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক স্থাপন করব। প্রথমে কম্পাঙ্ক এবং পর্যায়কালের সংজ্ঞা দিয়ে দিব। যে আমরা জানি স্পন্দনশীল বস্তু কোনো 1 সেকেন্ডে যতটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করে তাকে কম্পাঙ্ক বলে। এই কম্পাঙ্ককে এফ দ্বারা সূচিত করা হয়, এবং আবার পর্যায়কাল টি হলে টি সেকেন্ডে স্পন্দনের সংখ্যা 1টি, টি সেকেন্ডে স্পন্দনের সংখ্যা 1টি, অর্থাৎ 1 সেকেন্ডে স্পন্দনের সংখ্যা হবে 1/t। আর 1 সেকেন্ডে যেটা সম্পূর্ণ হচ্ছে সেটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি। এই যে 1 সেকেন্ডে যতটি
স্পন্দন হলো সেটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি বা এফ। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি 1 সেকেন্ডে স্পন্দন সংখ্যায় কম্পাঙ্ক, সুতরাং কম্পাঙ্ক এর সমান 1/t। এটা ইহাই পর্যায়কাল এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক। ইহাই পর্যায়কাল এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্কটা সূত্র আমরা আগেই পড়ছি, সম্পর্ক তৈরি করলাম। খ নম্বরে আসে, খ নম্বরে পরীক্ষায় আসে যে পর্যায়কাল এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক স্থাপন করো। সম্পর্কটা হবে এই টাইপের বা এই ধরনের। আমরা বলতেছি প্রথমে আমরা কম্পাঙ্কের সংজ্ঞা দিয়ে দিব, দিয়ে বলবো যে টি সেকেন্ডের স্পন্দনের সংখ্যা 1টি, 1 সেকেন্ডের স্পন্দনের সংখ্যা 1/t, আর 1 সেকেন্ডে যতটি সম্পন্ন হচ্ছে সেটাকে বলা হচ্ছে কম্পাঙ্ক, f সমান 1/t। এটাই সম্পর্ক। কম্পাঙ্ক পর্যায়কাল গেল। এবার কম্পাঙ্ক এবং কম্পাঙ্ক পর্যায়কাল যে ব্যস্তানুপাতিক সেটা দেখো, অর্থাৎ একটা বাড়লে অপরটা কমে। প্রথমে আমরা সংজ্ঞা বললাম, এখানে দেখো f সমান 1/t বা f সমানুপাতিক 1/t। f সমানুপাতিক 1/t কি হলো, সমান চিহ্ন তুলে দিলে সমান চিহ্ন ধ্রুবকের জন্য একটা সমানুপাতিক চিহ্ন আসবে, সমান চিহ্ন এবং ধ্রুবকের জন্য একটা সমানুপাতিক আসবে, সমানুপাতিক চিহ্নটা ব্যবহার করলাম। তাহলে টিটা যেহেতু নিচে, তার মানে একটা বাড়লে অপরটা কমবে, একটা বাড়লে অপরটা কমবে। তাহলে এখানে কি হলো, কম্পাঙ্ক পর্যায়কালে ব্যস্তানুপাতিক। এবার তরঙ্গ বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক, বেগ আর তরঙ্গ দৈর্ঘ্য। আগেটা আমরা কম্পাঙ্ক আর পর্যায়কাল। তার প্রথমে আমরা কি বলছি, তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞা বলে দিয়েছি। রেসপন্সিভ বস্তুকণা 1 সেকেন্ড যত পূর্ণ স্পন্দন সম্পন্ন করতেছে তাকে কম্পাঙ্ক বলা হচ্ছে। আবার একটি পূর্ণ স্পন্দনের সময় তরঙ্গের অতিক্রান্ত দূরত্বকে বলা তরঙ্গ দৈর্ঘ্য। আর একটি পূর্ণ স্পন্দন পূর্ণ কম্পনের সময় তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ল্যামডা। এফটির জন্য এফ ল্যামডা, একটার জন্য অতিক্রান্ত দূরত্ব ল্যামডা। যদি এফটি হয় এফ ল্যামডা, এক্সটি হলে এক্স ল্যামডা, 5টি হলে 5 ল্যামডা। যেহেতু কম্পাঙ্ক এফ, তাই এফটি পূর্ণ স্পন্দন তৈরি করে 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে তরঙ্গ অতিক্রান্ত দূরত্ব এফ ল্যামডা, এটাই তরঙ্গ বেগ। 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এফ ল্যামডা। 1 সেকেন্ড যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে। যেহেতু তরঙ্গের বেগ, এটা কি বলা হচ্ছে তরঙ্গ বেগ। সুতরাং তরঙ্গ বেগ ভি সমান এফ ল্যামডা। তরঙ্গ বেগ ভি সমান এফ ল্যামডা। ভিটা হচ্ছে বেগ, এফটা হচ্ছে কম্পাঙ্ক, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। যেহেতু কম্পাঙ্ক ছাড়া তরঙ্গ সৃষ্টি হবে না, সেজন্য এখানে আর সম্পর্ক ক্ষেত্রে কম্পাঙ্ক বলা হয় না, শুধু বেগ বলা হয়েছে, তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়েছে। এটাও খ নম্বরে আসে, আমরা এটা আলোচনা করে ফেললাম। ইহাই তরঙ্গ এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। এবার আমরা গাণিতিক সমস্যায় আসবো। গাণিতিক সমস্যা দেখো, একটি শব্দ তরঙ্গ বায়ুতে 3 মিনিটে এত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে, এই শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 50 সেন্টিমিটার হলে, তরঙ্গ দৈর্ঘ্য 50 সেন্টিমিটার হলে কম্পাঙ্ক এবং পর্যায়কাল নির্ণয় করতে বলা হয়। দুইটা চাওয়া হয়েছে, কম্পাঙ্ক এবং পর্যায়কাল। প্রথমে যে মানগুলো লিখে ফেলবো, সময় 3 মিনিট ছিল, 180 সেকেন্ড লিখলাম। দূরত্ব ছিল 1.02 × 10⁵ সেন্টিমিটার, সেটাকে মিটারে রূপান্তর করলাম। তরঙ্গ দৈর্ঘ্য সেন্টিমিটার ছিল, এটা মিটারে রূপান্তর করলাম। আর কম্পাঙ্ক এবং টি চাওয়া হয়েছে। তাহলে কম্পাঙ্ক এফ সমান 1/t, টি এর মান নাই, বিষয়টা আমরা সরাসরি ব্যবহার করতে পারতেছি না। আবার ভি সমান এফ ল্যামডা, ল্যামডার মান আছে, এফ ভি এর মান নাই, ভি এর মানটাকে বের করে নেওয়া লাগবে। প্রথমে ভি এর মান বের করে নিব। বেগ দূরত্ব ভাগ সময়, বেগ দূরত্ব ভাগ সময়, দূরত্ব হচ্ছে 1020 মিটার, সময় 180 সেকেন্ড। বেগের মান বের করে নিলাম। বেগের মান বের করে এবার এফ সমান ল্যামডা ভি ভাগ ল্যামডা, এফ সমান ভি ভাগ ল্যামডা বা ভি সমান এফ ল্যামডা ব্যবহার করে এফ এর মানটা আমরা কম্পাঙ্কের মানটা বের করে নিলাম। আবার টি সমান 1/f মান ব্যবহার করে অঙ্ক করে ফেললাম। আমি আবার বলতেছি, যে মানগুলো দেওয়া আছে সেগুলো লিখে ফেলবো, যে মানগুলো দেওয়া আছে সেগুলো লিখে ফেলবো, এককগুলো এসআই পদ্ধতিতে প্রকাশ করব। বেগ ছিল না আমাদের, এফ বের করতে গেলে হয় এফ সমান 1/t লিখবো, অথবা এফ সমান ভি ভাগ ল্যামডা লিখবো। টি এর মান যেহেতু ছিল না, সুতরাং ব্যবহার করতে সরাসরি পারি না, আগে এই জন্য বেগ থেকে কম্পাঙ্কের মানটা বের করে নিলাম। তারপর টি সমান 1/f, এফ এর মানটা বসিয়ে টি এর মানটা বের করে নিলাম। সমানো লেখা হয়েছে? সোহানা,
আচ্ছা লিখো জলদি লিখো। আচ্ছা অঙ্কটা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা ফাইন, তাহলে আমরা অঙ্কগুলো এইভাবেই করবো, তথ্য জানা থাকলে, সিস্টেম জানা থাকলে আমরা সহজেই বের করে নিতে পারবো, ভাবানো যাবে না। এবার আমরা দ্বিতীয় অঙ্কে যাব। এখানে দেখো কি দেওয়া আছে, বেগ দেওয়া আছে, পর্যায়কাল বা দোলনকাল দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য চাওয়া হয়েছে। বেগ দেওয়া আছে, দোলনকাল দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য বের চাওয়া হয়েছে। তরঙ্গ দৈর্ঘ্য ভি সমান এফ ল্যামডা, ল্যামডা সমান ভি ভাগ এফ, কিন্তু ভি আছে এফ নাই, তা টি থেকে এফ বের করে নেওয়ার লাগবে। যে মানগুলো আছে লিখে ফেললাম, ভি সমান এফ ল্যামডা ভি ভাগ এফ। এফ এর মানটা, যে এফ এর মানটা আগে বের করে নিয়েছি, এফ এর মান ছিল না 1/t, এখানে এত হার্স মানটা আগে বের করে নিয়েছি, বের করে ফেলে ল্যামডার মানটা আমরা বের করে ফেললাম। এই সহজভাবে প্রশ্ন যেটা থাকবে সেটা সহজে আমরা, যদি জানা থাকে, সূত্র জানা থাকে, তথ্য জানা থাকে, আমরা সহজে বের করে নিতে পারবো। এবার পরেরটা আরেকটা অঙ্ক দেখো। ঢাকা বেতার কেন্দ্র মিডিয়াম ওয়েভে 630 কিলো হার্টজে অনুষ্ঠান সম্প্রচার করে। রেডিও তরঙ্গের বেগ এত হলে তরঙ্গ দৈর্ঘ্য এবং পর্যায়কাল নির্ণয় করো। 630 কিলো হার্টজ কার মান? কম্পাঙ্কের মান। আর এত মিটার পার সেকেন্ড বেগের মান আছে, কম্পাঙ্ক এবং বেগ চেয়েছে, তরঙ্গ দৈর্ঘ্য এবং পর্যায় কাল। যে মানগুলো দেওয়া আছে সেগুলো লিখে ফেলবো। লিখে কিলো হার্টজটাকে হার্টসে রূপান্তর করেছি, কিলো হার্টজটাকে হার্টসে রূপান্তর করা হয়েছে। সেখান থেকে তরঙ্গ দৈর্ঘ্য মানটা বের, বিভাগ এফ ল্যামডা, ভি এর মান আছে, এফ এর মান আছে, তরঙ্গ দৈর্ঘ্যটা বের করে নিলাম। এবার পর্যায়কাল টি সমান 1/f, টি সমান 1/f, এফ এর মান আছে, বের করে নিলাম, রেজাল্ট বের হয়ে গেল। কঠিন কিছু না, তোমরা একটু মনোযোগী হও, সূত্র জানা থাকে, সহজে বের করা সম্ভব। আশা করি লেখা হয়েছে। শর্টকাট লিখবে, ডিটেলস লিখতে যাবে না, শুধু সূত্র লিখবে, মান বসিয়ে দিবে, চলে আসবে। এবার আমরা আরেকটা অঙ্ক করব। বাতাসে একটি ষোড়শলকার সৃষ্ট শব্দ, ষোড়শলকার একটা যন্ত্র, ইউ টাইপের যন্ত্র। আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম ষোড়শলকার কি। ষোড়শলকার সৃষ্ট শব্দ তরঙ্গের দৈর্ঘ্য দেওয়া আছে এত সেন্টিমিটার, অপর একটি ষোড়শলকার সৃষ্ট শব্দ তরঙ্গের দৈর্ঘ্য 70 সেন্টিমিটার। ষোড়শলকার দুটা, একটা তরঙ্গ দৈর্ঘ্য 50 সেন্টিমিটার আর একটা তরঙ্গ দৈর্ঘ্য 70 সেন্টিমিটার। প্রথম ষোড়শলকার কম্পাঙ্ক দেওয়া আছে, দ্বিতীয় ষোড়শলকার কম্পাঙ্ক চাওয়া হয়েছে। প্রতিটা অঙ্কে কিন্তু ভিন্নতা আছে, তোমরা খেয়াল করবা, প্রতিটা গাণিতিক সমস্যাতে ভিন্নতা আছে। এই সমস্যাগুলো আবার বইয়ে দেওয়া নাই, এই জন্য একটা সমস্যা তোমাদের আসলে বইতে তোমাদের কমপ্লিট ভাবে দেওয়া নেই, কিন্তু পরীক্ষা এগুলো আসে তথ্যগুলো। যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে ফেলবো। যেহেতু কম্পাঙ্ক দুটো, তরঙ্গ দৈর্ঘ্য দুটো, ওই জন্য ল্যামডা 1 ল্যামডা 2 লিখেছি, f1 f2 লিখেছি। এখন আমরা প্রথমটা ফিরে যাবো, ভি সমান f1 ল্যামডা 1, সেখানে প্রথমটা বেগ বের করে নিলাম। আবার ভিটি সমান f2 ল্যামডা 2, সেখান থেকে f2 বের করে নিব। দ্বিতীয় ষোড়শলকার কম্পাঙ্ক বের হয়ে গেল। দ্বিতীয় ষোড়শলকার কম্পাঙ্ক, হ্যাঁ বলো। স্যার এখানে ভি সমান, স্যার এখানে ভি সমান কি যে 175 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা কি সেকেন্ড, এটা কি বাতাসের বেগ? এটা কিসের বেগ? না, ষোড়শলকার বেগ, ষোড়শলকার বেগ। বাতাসের স্যার ষোড়শলকার দুইটা, ও হ্যাঁ, দুইটা যেহেতু একই বেগ, হ্যাঁ ঠিক বলছো, বাতাসের বেগ, হ্যাঁ 100% ঠিক, অবশ্যই বাতাসের বেগ। বস্তু দুটো কিন্তু বাতাস তো একটাই, কাজে ওই এক বেগ দুই জায়গায় ব্যবহার হয়েছে। ঠিক বলেছো, তোমারটা ঠিক আছে। আমাদের সময় শেষের দিকে, সময় দ্রুত শেষ করতে হবে। এটাও একই টাইপের,
পানিতে শব্দ চাওয়া হয়েছে, বাতাসে শব্দ দেওয়া আছে, পানিতে চাওয়া হয়েছে। এটাও একই টাইপের। আমরা ল্যামডাটাকে বেগ ভাগ কম্পাঙ্কে রূপান্তর করলাম, ল্যামডাটাকে বেগ ভাগ কম্পাঙ্কে রূপান্তর করলাম, যেহেতু প্রশ্নে বেগ আর কম্পাঙ্ক দেওয়া আছে। এখান থেকে বেগটা আমরা বের করে নিলাম, পানিতে শব্দের বেগটা আমরা বের করে নিলাম। তোমরা সূত্রটা লিখে ক্যালকুলেশনটা নিজেরাই করবে, সূত্রটা লিখে ক্যালকুলেশনটা নিজেরাই করবে। আশা করি লেখা হয়েছে। এটা আবার পার্থক্য দেওয়া আছে। কোন একটি মাধ্যমের 480 হার্জ এবং 320 হার্জ কম্পাঙ্কের দুটি শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 2 মিটার। মাধ্যমের শব্দের বেগ কত? মাধ্যমের শব্দের বেগ চাওয়া হয়েছে, মাধ্যমটা শব্দের বেগ। তাহলে আমরা পার্থক্য সমান লিখেছি, সেখান থেকে বেগ এবং কম্পাঙ্কে রূপান্তর করেছি, ভি এর মান বের হয়ে গেছে। তোমরা শুধু সূত্রটা লিখে রাখো, ক্যালকুলেশন গুলো নিজেরাই করতে পারবে। সূত্রটা লিখে রাখো, ক্যালকুলেশন গুলো নিজেরাই করতে পারবে। সূত্রটা লিখে রাখো, ক্যালকুলেশন গুলো নিজেরাই করতে পারবে। আশা করি লিখতে পেরেছি, বুঝতে পেরেছি। আমাদের সময় শেষের দিকে, তাহলে সপ্তম অধ্যায় তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি 196 থেকে 198 পৃষ্ঠা। অ্যাকচুয়ালি ওখানে শুধু সংজ্ঞাগুলো বলেছে, ব্যাখ্যা দেওয়া নাই, গাণিতিক সমস্যার সমাধান দেওয়া নাই। সেই কারণে তোমাদের সংজ্ঞাগুলো ডিটেলস ভাবে সহজভাবে ব্যাখ্যা করে দিলাম, চিত্র সহ, অ্যানিমেশন সহ। গাণিতিক সমস্যাগুলো ওই যে সূত্রগুলো ব্যবহার হয়েছে, সেই সূত্রগুলো প্রত্যেকটা সূত্রে গাণিতিক সমস্যার সমাধান দেখিয়ে দিলাম। তোমরা আশা করি এগুলো আয়ত্ত করবে ভালোভাবে। তারপরে যদি কোনো অসুবিধা হয় জানাবে, আমি বিকল্প ব্যবস্থা নিব। জীব বিজ্ঞান পঞ্চম অধ্যায়ে দেখো, খাদ্য পুষ্টি পরিপাক আমরা পড়তেছিলাম। 114 থেকে 122 পৃষ্ঠা পড়া থাকবে। এখানে প্রথমে আছে পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক গ্রন্থির মধ্যে অনেকগুলো অংশ আছে, লালা গ্রন্থি আছে, যকৃৎ আছে, লিভার, প্যানক্রিয়াস আছে, অগ্নাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি আছে, আন্তরিক গ্রন্থি আছে। তারপর আছে খাদ্যের পরিপাক ক্রিয়া, খাদ্যের ডাইজেশন অফ ফুড। ডাইজেশন অফ ফুডের মধ্যে আছে মুখে পরিপাক, মুখে পরিপাক, পাকস্থলীতে পরিপাক, তারপর হাইড্রোক্লোরিক অ্যাসিড, পেপসিন, কাইম, ক্ষুদ্রান্তে পরিপাক, লাইপেজ, ট্রিপসিন, অ্যামাইলেজ, অনেকগুলো গুরুত্বপূর্ণ পড়া আছে। পরিপাকৃত খাদ্য শোষণ, হ্যাঁ, অনেকগুলো অংশ আছে এখানে পড়া। বৃহদন্তে পরিপাক, আত্তীকরণ। তারপর আন্তরিক সমস্যার মধ্যে আছে, আন্তরিক পেটের মধ্যে যে সমস্যাগুলো হয়ে থাকে, কি কি সমস্যা হয়? অজীর্ণতা হয়, অজীর্ণতা, আমাশয় হয়, ডিসেন্ট্রি, কোষ্ঠকাঠিন্য হয়, তারপর গ্যাস্ট্রিক ও পেপটিক আলসার হয়। কেন হয়, কি কারণে হয়, সবগুলো দেখা দেওয়া আছে। এই অংশগুলো পড়লে ছোট করে তুমি একটা ডাক্তার হয়ে যেতে পারবে, বুঝতে বড় ডাক্তার হবেই এখন থেকেই। এই ছোটখাটো সমস্যাগুলো চিকিৎসা তোমার নিজেরাই দিতে পারবে। তারপর অ্যাপেন্ডিসাইটিস হয়, কৃমিজনিত রোগ হয়। কৃমিজনিত রোগ কেন হয়, কি কারণে হয়, সমাধান কি দেওয়া আছে এখানে। ডায়রিয়া হয়, ডায়রিয়া হলে কি করতে হবে, হ্যাঁ, তারা কি কারণে হয়, কি করতে হবে, সব একটা এখানে দেওয়া আছে। এবং এই চ্যাপ্টারটা তোমাদের এই অংশটা পড়লে শেষ হয়ে যাবে, এবং এই অংশটা কিন্তু গুরুত্বপূর্ণ পড়া, ভালোভাবে পড়বে। রসায়ন আমরা শেষ করে ফেলছি। রসায়ন আমরা আগামী শনিবার পরীক্ষা নিব। রসায়ন আমরা আগামী শনিবার যতটা পরীক্ষা নিব, তোমরা ভালোভাবে প্রস্তুত থাকবে। আর আগের যে পরীক্ষাগুলো কিছু সব খাতা মূল্যায়ন করা হয়েছে, তোমরা শনিবারের খাতাগুলো জমা দিতে যখন আসবে, তখন এই খাতাগুলো নিয়ে যাবে। শনিবার যখন খাতাগুলো জমা দিতে আসবে, তখন এই খাতাগুলো, আগের খাতাগুলো নিজের সকলেই মূল্যায়ন করা হয়েছে, তোমরা ভালো করেছো।
পরবর্তী ক্লাস আমরা 17 তারিখে নেব, শনিবারে। আর সেই পর্যন্ত তোমরা থাকো। তো শেষ করা হচ্ছে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনার মধ্যে থাকো, ভালো করো, এটাই কামনা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, আর বইয়ে ওই যে বিস্তার, তরঙ্গ দৈর্ঘ্য, পর্যায়কাল, এগুলি চিত্র সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া আছে, এগুলি পড়ে নিবে সবাই। সবাই ভালো থেকো।